আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো রাইটিং স্ট্রাকচারস নিয়ে। অ্যাকচুয়ালি যখন আমরা লিখি অনেক সময় দেখা যায় আমাদের রাইটিংয়ে কোনো ভেরিয়েশন থাকে না, সবগুলো সেন্টেন্স একই রকম হয় কিংবা সেন্টেন্সটা বড় হচ্ছে না। সো আমি কথা বলবো হচ্ছে আপনাদের সাথে কিভাবে একটা সেন্টেন্সকে আপনি একটু লঙ্গার করবেন অ্যান্ড ব্যাটার করবেন, সেটা নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে রাইটিং স্ট্রাকচারস। চলেন প্রথমেই কথা বলি যেটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন ব্যবহার করে আপনি কিন্তু আপনার রাইটিংটাকে খুব চমৎকার করতে পারেন। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে একটি নাউনের পাশে বসে অন্য একটি নাউন প্রথম নাউনটিকে ব্যাখ্যা করবে। আমি যদি বলি যে বাংলাদেশের যে পাট আছে বা জুট আছে, এটাকে আপনি দ্য গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল বলতে পারেন, অথবা ঢাকাকে আপনি কিন্তু দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ বলতে পারেন। অর্থাৎ একটি শব্দের ব্যাখ্যা যদি তার পাশে আপনি বসিয়ে দেন, সেটাকে আপনি অ্যাপোজিশন বলতে পারেন। ইন গ্রামাটিক্যাল সেন্স আপনি দেখেন বলা আছে অ্যাপোজিশন ইজ আ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওয়ার টু নাউন্স অর নাউন ফ্রেজেস অ্যাপিয়ার সাইড বাই সাইড। অর্থাৎ দুটি নাউন অথবা নাউন ফ্রেজেস তারা পাশাপাশি বসবে, পরের নাউন ফ্রেজটি পূর্বের নাউনটিকে কী করবে? ব্যাখ্যা করবে একটি নাউনের পাশে বসে। সো আমরা যখন সেন্টেন্সের শুরুতে অ্যাপোজিশন ব্যবহার করি তখন দুটি কমা ব্যবহার করি, আর সেন্টেন্সের শেষে যদি ব্যবহার করি তখন কিন্তু নাউনের পরে জাস্ট একটি কমা দিয়ে আমরা অ্যাপোজিশনটা বসাই, কারণ লাস্টে হচ্ছে ফুল স্টপ থাকে। আমরা কিছু এক্সাম্পল দেখব এটা দিয়ে আপনি কিভাবে সেন্টেন্সটাকে বড় করতে পারেন। আপনি যদি অ্যাপোজিশনের স্ট্রাকচারটা দেখতে চান, স্ট্রাকচারটা হবে এইরকম। প্রথমে আমরা মেইন যে নাউনটি আছে সেটাকে বসাবো, তারপর দুটি কমা দিয়ে আমরা অ্যাপোজিশনটাকে বসাবো, এরপরে আমরা ভার্ব দিয়ে বাকি সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে পারি। সো এইখানে অ্যাপোজিশনের আমরা ফ্রেজ নিয়ে কথা বলছি। অ্যাপোজিশনটা হবে এমন একটা ফ্রেজের মতো করে হবে, ক্লজটা আমরা দেখাচ্ছি না, অন্য কোনো একটি লেকচারে সেটা দেখাবো। আমরা যদি একটি এক্সাম্পল নেই, ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা বলতে পারি ওনার পরিচয়টা এইভাবে বলতে পারি, দ্য নোবেল পিস প্রাইজ উইনার অথবা দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। সো আপনি যদি এইভাবে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য নোবেল পিস প্রাইজ উইনিং ইকোনমিস্ট কারেন্টলি লিডস বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট, অথবা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক ইজ দ্য চিফ অফ ইন্টারিম গভর্নমেন্ট, আপনি কিন্তু এইভাবে বলতে পারেন। একটি নাউন যখনই পাবেন, নাউনের পরিচয়টি যদি তার পাশে বসিয়ে দেন, ছোট্ট সেন্টেন্সটি কিন্তু বড় হয়ে যাবে। খুব কাছাকাছি জায়গা থেকে আমি আরও এক্সাম্পল দিতে পারি। আপনি বলতে পারেন আপনার পিতার নাম বলতে পারেন প্রথমে। মনে করেন আপনার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান, কমা দিয়ে বললেন আ ফেমাস স্কুল টিচার অফ আওয়ার লোকাল এরিয়া, দিয়ে তারপর বলতে পারেন ইজ মাই ফাদার। সো যখনই একটি নাউনের পরিচয়টা তার পাশে বসিয়েছেন বা ওই নাউনটাকে আপনি একটু এক্সপ্লেইন করেছেন, নাউনটাকে আইডেন্টিফাই করানোর চেষ্টা করেছেন, সেটা প্রথম নাউনটির অ্যাপোজিশন হবে। এই এক্সাম্পলটি দেখেন, শেখ হাসিনা, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ওয়াজ আউস্টেড এমিড মাস প্রোটেস্টস ইন 2024। আমরা শেখ হাসিনার একটা পরিচয় দিলাম যে একসময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 2024-এর যেই গণ আন্দোলন আছে, স্টুডেন্ট পিপল যে আপরাইজিং আছে, এর মাধ্যমে তিনি বিতাড়িত হয়েছেন। সো একটি নাউন এবং তার পাশে পরিচয়টি দিয়েছি। আপনি ভাবতে পারেন আমরা কি শুধু ব্যক্তিরই অ্যাপোজিশন করব? না, লেখার সময় আপনি যে কোনো নাউনের অ্যাপোজিশন করতে পারেন, তবে যদি এটা ন্যাচারালি আসে। চলেন আমরা একটি দেখাচ্ছি। ইংলিশ, আপনি কমা দিয়ে বলতে পারেন অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা ইংলিশ দ্য ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্লেস আ ক্রুশিয়াল রোল ইন গ্লোবাল এডুকেশন অ্যান্ড বিজনেস। আপনি ইংলিশ সম্পর্কে একটু ডিটেলস দুটি কমা দিয়ে বললেন, তারপরে আপনি ভার্ব নিয়ে আসলেন, ভার্ব দিয়ে দিলেন প্লেস। সো এইভাবে কিন্তু আপনি ছোট সেন্টেন্সকে বড় করতে পারেন। যদি মনে করেন এই লেকচারটি আপনার দরকার, তাহলে আপনি কমেন্টে ইমেল নাম্বার দিয়ে রাখবেন, আমি হচ্ছে পিডিএফ পাঠিয়ে দেব, যেখানে প্রত্যেকটি নিয়মের 10 থেকে 12টি
এক্সাম্পলস থাকবে, সাথে ব্যাখ্যা থাকবে। আমরা পরের স্ট্রাকচারে চলে যাই। ইংরেজি বাক্যকে সুন্দর করার জন্য আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই স্ট্রাকচারটি প্রথমে ছোটোভাবে চিন্তা করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই ছোট স্ট্রাকচারটিকে আপনি বড় করতে পারেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও MPTR অর্থাৎ ম্যানার প্লেস টাইম রিজন দিয়ে সেন্টেন্সটাকে বড় করতে পারেন। যখনই আপনি দেখছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তখন কিন্তু মাত্র 3টি অংশ। আপনি যদি মনে করেন আমি এর সাথে আরও 3টি অংশ যুক্ত করব বা আরও অনেকগুলো অংশ যুক্ত করব, ছোট বাক্যটি কিন্তু বড় হয়ে যাবে। তো দেখুন কি বলা আছে। মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্টের পরে আপনি একটি অ্যাডভার্বও দিতে পারেন, তারপরে আপনি ভার্ব দিতে পারেন। সো স্ট্রাকচারটা দাঁড়ায় SAV O1 O2 D1 D2 M1 M2 VTR। আর মানেটা হলো সাবজেক্ট অ্যাডভার্ব ভার্ব। অবজেক্ট আবার দুটি হতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক হতে পারে। অনেক সময় আমরা ডিরেকশন ব্যবহার করতে পারি, কোথায় থেকে আবার কোথায় যাচ্ছে সেটা ব্যবহার করতে পারি। কাজটি কিভাবে হলো, কার সাথে হলো সেগুলো ব্যবহার করতে পারি, কখন হলো সেটা বলতে পারি, কেন হয়েছে সেটা বলতে পারি। এইটাকে আপনি একটু সহজ করে এইভাবে চিন্তা করতে পারেন যে আমি শুরুতেই বলবো কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে MPTR। এই 7টি পয়েন্ট আমি মনে রাখবো। আমি যদি মনে করি যে আমি এইভাবে শিখতে পারবো না, তাহলে আপনি একটা চিন্তা করুন, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আপনি কতগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করতে পারেন অথবা অ্যাডভার্ব যুক্ত করতে পারেন। সেগুলো কি? কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। আমরা কারণ কিংবা উদ্দেশ্যটা বাক্যের একেবারে শেষে ব্যবহার করি। সো আপনি যদি মনে করেন স্ট্রাকচার 2 দিয়ে আমি শিখব, তাহলে আপনি এই কাজটুকু করবেন। এইটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে সাবজেক্ট অ্যাডভার্ব ভার্ব, অবজেক্ট 1 অবজেক্ট 2, ডিরেকশন 1 ডিরেকশন 2, ম্যানার বা মডিফায়ার 1 মডিফায়ার 2। আমরা যদি MPTR মনে রাখি তাহলে মডিফায়ারের পরে প্লেস টাইম রিজন দিতে পারি, সেগুলোও মডিফায়ারের মতো কাজ করবে। সো এই স্ট্রাকচারের মাধ্যমে ছোট একটি সেন্টেন্সকে বড় করতে পারেন, তবে আনন্যাচারালি একটা সেন্টেন্সকে টেনে বড় করার কোনো প্রয়োজন নেই। আপনি ভালোভাবে নিয়মটা আত্মস্থ করবেন, যেই লেখাটা ন্যাচারালি আসবে, যেটা ভেরি অথেন্টিক, সেটা আপনি করবেন। আমি কিছু স্যাম্পল এক্সাম্পলস দিচ্ছি, এইগুলো প্রথমে আপনি দেখুন। যেমন আমরা যদি বলি এইটুকু, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, সাবজেক্ট হলো বাংলাদেশ ক্রিকেট টিম। তারা কি করে? তারা হচ্ছে প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে? ক্রিকেট প্র্যাকটিস করে। কিভাবে করে? খুব রিগুরাসলি করে, মানে কঠোর পরিশ্রম সহকারে করে। তারা আমরা বলতে পারি দ্য বাংলাদেশ ক্রিকেট টিম রিগুরাসলি প্র্যাকটিসেস ক্রিকেট। তারা প্র্যাকটিস করে। ওকে, কোথায় করে, কখন করে? এভরি মর্নিং করে। কার সাথে করে? উইথ কোচ ফিল সিমন্স, ওনার সাথে করে। কোথায় করে? অ্যাট বাংলাদেশ স্টেডিয়াম, বাংলাদেশের স্টেডিয়ামে করে। কেন করে? এইমিং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে দেখেন এভরি পার্টস কাম ন্যাচারালি, প্রত্যেকটা পার্ট কিন্তু অটোমেটিক্যালি আসে। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম খুব সিরিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে স্পন্টিনিউয়াসলি তারা কি করে? ক্রিকেট খেলছে, প্র্যাকটিস করছে। কার সাথে? তাদের কোচের সাথে করছে। কখন করছে? প্রতিদিনই করছে বলতে পারেন, বা প্রতিদিন সকালে করছে। আচ্ছা, কেন তারা এটা করছে? যেন তারা ওয়ার্ল্ড কাপ উইন করতে পারে। এই তো। আরেকটা এক্সাম্পল দেখেন, চাইলে এটা বিস্তারিত এইভাবে পড়তে পারেন। সাবজেক্ট দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, একটা অ্যাডভার্ব রিগুরাসলি, অ্যান্ড দেন আমরা ভার্ব দিয়েছি প্র্যাকটিসেস, তারপরে আমরা বললাম যে ক্রিকেট, অবজেক্ট দিয়েছি, অ্যান্ড দেন আমরা বাকি পার্টগুলোকে আমরা আমাদের মতো করে যুক্ত করেছি। কখন খেলে, কার সাথে খেলে, কেন খেলে, লাস্টে কারণ বা উদ্দেশ্যটা দিবেন, এইমিং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, দ্য স্টুডেন্টস অলওয়েজ স্টাডি, স্টুডেন্টরা সবসময় পড়াশোনা করে। কি পড়াশোনা করে? রিসার্চ পেপারস, রিসার্চ পেপার তারা পড়ে। রিসার্চ পেপারের ব্যাপারে আপনারা সবাই জানেন। উইথ দেয়ার পিয়ার্স ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি। আচ্ছা, কার সাথে পড়ে? তাদের সহপাঠীদের সাথে পড়ে। কোথায় পড়ে? ভার্সিটির লাইব্রেরিতে পড়ে। কখন? এভরি ইভিনিং, সকালে দুপুরে ক্লাস করে, ইভিনিংয়ে তারা রিসার্চ পেপার কি করে? স্টাডি করে। কেন করে? টু এক্সেল ইন দেয়ার ফাইনাল এক্সামস,
সো আপনি যখন রিসার্চ পেপারস পড়বেন তখন কিন্তু আপনি পরীক্ষায় ভালো আনসার করতে পারবেন। যেমন বেশ কয়েকদিন আগে মিক্সড মেথডের উপর আমার একটা আর্টিকেল পাবলিশড হয়েছে। সো সেখানে যখন একটা স্টুডেন্ট যখন একটা প্রশ্নের আনসার করতে যাবে, এরকম রিসার্চ পেপার পড়লে দেখা যাবে কি মানে নলেজটা আসলে অনেকটা ডিপে যাবে, অ্যান্ড দেন আপনি ব্যাটার লিখতে পারবেন। আমরা যদি বলি আরেকটা এক্সাম্পল, শি ফ্রিকুয়েন্টলি ট্রাভেলস ফ্রম লন্ডন টু প্যারিস। তাহলে আমরা বললাম যে সে ট্রাভেল করে কোথায়, লন্ডন থেকে প্যারিসে। কার সাথে? উইথ হার কলিগসদের সাথে করে। ডিউরিং কনফারেন্স সিজনে করে, ধরুন বছরের একটা সময় কনফারেন্স হয়। আচ্ছা, কেন সে ট্রাভেল করে? টু অ্যাটেন্ড ইন্টারন্যাশনাল পলিসি ফোরামস। তাহলে দেখেন প্রত্যেকটা পার্ট অটোমেটিক্যালি আসছে, আমি কোনোটাকে জোর করে নিয়ে আসি নাই। সো কেউ যদি SAB O1 O2 D1 D2 M1 M2 PTR এটাকে আপনি জোর করে নিয়ে আসেন, এটা কিন্তু ঠিক না। আপনি যখন লিখবেন, লেখাটা আপনার নর্মালি আসতে হবে। লেখাটা এমন হবে যে গাছের মধ্যে পাতা যেভাবে আসে ঠিক তেমনি আপনার একটা পার্টের সাথে আরেকটা পার্ট আসবে। আপনি সেই জায়গায় যদি মনে করেন যে না ঠিক আছে আমি হচ্ছে যে এই সবগুলো ব্যবহার করবই, কেন? দরকার নেই তো। অনেক স্ট্রাকচারস আছে, আপনি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার ফলো করে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারেন। আমাদের দুটি স্ট্রাকচার চলে গেল, পরের স্ট্রাকচার। 2 নম্বর নিয়মটিকেই আপনি ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন। কিভাবে? আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে অনেকগুলো অ্যাডভার্ব, প্রেপোজিশনাল ফ্রেজেস ব্যবহার করেছি। আমি চাইলে সাবজেক্টের পরপর একটি যদি আমি প্রেপোজিশনাল ফ্রেজ দেই অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেই অথবা আমি পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করি, তার মানে হচ্ছে ভার্বের পূর্বে যেমন আমরা অ্যাপোজিশন ব্যবহার করেছি, এইরকমভাবে আমরা সাবজেক্টের পরে কি করব? একটা এক্সট্রা ফ্রেজ ব্যবহার করব। তাহলে কিন্তু সেন্টেন্সটা অনেক বড় হয়ে যায়। এটা খুবই চমৎকার একটা স্ট্রাকচার, এটা দিয়ে আপনি সেন্টেন্সকে বড় করতে পারেন। সো আমরা যদি বলি সাবজেক্ট, তারপরে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, ইনফিনিটিভ, প্রেপোজিশনাল যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করব যেটা সাবজেক্টের সাথে রিলেটেড। তারপরে আমরা ভার্ব দিয়ে বাকি পার্টটাকে কমপ্লিট করব। চলেন প্রথমেই ছোট একটি সেন্টেন্স নিয়ে বলি। দ্য গার্ল, সাবজেক্ট। বাক্যটা হচ্ছে দ্য গার্ল ওয়াকড কোয়াইটলি টু দ্য পার্ক। পার্কে সে একেবারে কোয়াইটলি হাঁটলো। আমরা যদি দ্য গার্ল সম্পর্কে একটু তথ্য দিই, ইন দ্য ব্লু ড্রেস, তার ড্রেস ছিল ব্লু। আপনি যদি মনে করেন না আমি এত ছোট না, আমি হচ্ছে অ্যাডভান্স লেভেলের রাইটার, রিডার, স্টুডেন্ট, আমি বাক্যটাকে আরও চমৎকার করতে পারি। দ্য গার্লের জায়গায় দ্য ইয়াং ওমেন ইন দ্য এলিগেন্ট ব্লু ড্রেস স্ট্রলড। ওয়াকের জায়গায় দিলেন কি? স্ট্রল। কামলি, কোয়াইটলির জায়গায় দিলেন কামলি টু দ্য আরবান পার্ক। সো আপনি চাইলে এভাবে কিন্তু বড় করতে পারেন। তাহলে আমরা কি করেছি? দ্য ইয়াং ওম্যান, এরপরে একটা ফ্রেজ ব্যবহার করেছি। এই ক্ষেত্রে এই ফ্রেজটি হয়েছে নাউনকে ডিসক্রাইব করার কারণে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। আপনার কোন ধরনের ফ্রেজ সেটা জেনে ব্যবহার করা খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যে কাজটুকু করবেন, সাবজেক্টের পরে সাবজেক্টের সাথে রিলেটেড আপনি যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করতে পারেন। সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, সেটা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, অথবা সেটা পার্টিসিপল ফ্রেজও হতে পারে। চলেন আরেকটি এক্সাম্পল দেখি। আ র্যাপিড ইনফ্লাক্স অফ পিপল, এই পুরো একটা অংশ সাবজেক্টের পার্ট। আর র্যাপিড ইনফ্লাক্স অফ পিপল, অনেক মানুষ আসছে। মুভিং ফ্রম রুরাল টু আরবান এরিয়াস, তাহলে কি করছে? রুরাল থেকে আরবান এরিয়াজে আসছে। আমরা একটা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করলাম। তারপরে আমরা ভার্ব দিলাম ইজ বাউন্ড টু কজ প্রবলেমস। র্যাপিড ইনফ্লাক্স অফ পিপল, অনেক মানুষ যেহেতু গ্রাম থেকে শহরে আসছে, যার জন্য শহরে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে দেখুন সাবজেক্টের অনেক পরে এসে ইজ ভার্বটা হয়েছে। আর র্যাপিড ইনফ্লাক্স, কিসের র্যাপিড ইনফ্লাক্স? পিপলের র্যাপিড ইনফ্লাক্স। দেন আমরা একটা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে পিপল সম্পর্কে বললাম। আর র্যাপিড ইনফ্লাক্সটা কিসের সেটা আমরা তারপরে অফ পিপল দিয়ে ব্যবহার করলাম। আমরা দুটি এখানে এক্সট্রা ফ্রেজ ব্যবহার করেছি। তাহলে দেখেন এটা বাক্য কত সুন্দর হয়ে গেল। আমি যদি আরেকটা ব্যবহার করি, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে, এফোর্টস টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভনেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। যে প্রচেষ্টাটা আছে যে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ব্যাপারটাকে ইফেক্টিভ করার জন্য, হ্যাভ অফেন ফোকাসড অন চেঞ্জেস ইন টিচিং মেথডস। আমার ভার্ব কিন্তু হচ্ছে হ্যাভ। হ্যাভ ভার্বের জন্য আপনি কিন্তু সাবজেক্ট এফোর্টস পেয়েছেন, বাট এফোর্টসের পরে আমরা যে কাজটুকু করলাম, আমরা হচ্ছে যে
ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে বাক্যটাকে বড় করলাম। সো আপনি চাইলে সাবজেক্টের পরে পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ অর এডজেক্টিভ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সটাকে বড় করতে পারেন। একটি সেন্টেন্সকে বড় করার জন্য অনেকগুলো স্ট্রাকচারস আছে। আজকের ক্লাসে আমি কয়েকটি স্ট্রাকচার নিয়ে মাত্র কথা বলছি। 3টি স্ট্রাকচার কথা বলেছি, আমি পরের স্ট্রাকচারে চলে যাই। আমি কিন্তু আজকে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড স্ট্রাকচার নিয়ে কথা বলছি না, এরা সবাই হচ্ছে সিম্পল সেন্টেন্সেস, বাট সেন্টেন্সটা লঙ্গার। আপনি যদি এই স্ট্রাকচারটা দেখেন, এটার ফর্মুলাটা হচ্ছে একটি বাক্য আপনি বলে ফেলবেন, বলা শেষ, সেখানে আপনি থামবেন না। কমা দিয়ে আপনি যে কাজটুকু করতে পারেন, কমা দিয়ে এক্সট্রা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারেন। একটা জেনারেল স্টেটমেন্ট দিবেন, আপনার কাছে মনে হবে বাক্যটি শেষ হয়েছে, কিন্তু আপনি যে কাজটুকু করতে পারেন সেটি হচ্ছে কমা দিয়ে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটাকে টেনে টেনে বড় করতে পারেন। চলেন। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সেবল পার্ট অফ মডার্ন লাইফ। আমার বাক্য কমপ্লিট। সোশ্যাল মিডিয়া আমাদের মডার্ন লাইফের অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি এখন কমা দিয়ে বললাম কি, অফারিং আনপ্রেসিডেন্টেড ওয়েজ টু কানেক্ট অ্যান্ড শেয়ার ইনফরমেশন, যারা আমাদেরকে অনেক আইডিয়া শেয়ার করতে নজিরবিহীন রাস্তা কিন্তু দেখাচ্ছে। তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সেবল পার্ট অফ দ্য মডার্ন লাইফ। বাক্য কিন্তু শেষ। আমি এখানে শেষ না করে কমা দিয়ে ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্যটাকে টেনে টেনে আমি বড় করছি। পরের এক্সাম্পল, গ্লোবাল টেম্পারেচারস আর রাইজিং স্ট্যাডিলি। বাক্য শেষ। আমি এখন শেষ না করে কমা দিয়ে কি করলাম, এন্ডেঞ্জারিং ইকোসিস্টেমস অ্যাক্রস দ্য প্ল্যানেট। আমি ওইটার ব্যাপারে কোনো একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম যে কি করছে, যেহেতু টেম্পারেচার রাইজ করছে তাহলে আমাদের ইকোসিস্টেম, এই যে প্ল্যানেটের ইকোসিস্টেমটা আছে সেটা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। চলেন আরেকটি এক্সাম্পল দেখি। কনজিউমার অ্যাওয়ারনেস ইজ রাইজিং। কনজিউমার অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাচ্ছে, এইখানে আমি শেষ করতে পারি, কিন্তু আমি কি করলাম, ড্রাইভিং কোম্পানিজ টু অ্যাডপ্ট সাস্টেনেবল বিজনেস প্র্যাকটিসেস। যেহেতু তারা সচেতন হচ্ছে, তাহলে কোম্পানি যারা আছে তাদেরকে এখন সাস্টেনেবল প্ল্যানে যেতে হবে, অর্থাৎ এমন প্রোডাক্ট তারা বিক্রি করতে হবে যেই প্রোডাক্টটা পরিবেশের জন্য, স্বাস্থ্যের জন্য এবং মানুষের জন্য, সবার জন্যই কি হবে, উপকারী হবে। সাময়িক সময়ের জন্য হয়তো ভালো আমরা কিনে ফেললাম, কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। কনজিউমাররা, ভোক্তারা এখন এই ব্যাপারে সচেতন যে আমি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করব কিনা, আমি প্লাস্টিকের বোতল বেশি ব্যবহার করব কিনা। সো এই ধরনের অনেকগুলো ব্যাপার কিন্তু রয়েছে। সো আপনি যদি আপনার লেখাটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে রাইটিং স্ট্রাকচার শিখতে পারেন। আমি আজকে 4টি স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। আপনারা যদি মনে করেন এরকম স্ট্রাকচারগুলো হলে আপনার লেখার মানটা বৃদ্ধি পাবে, তাহলে কমেন্টে জানাবেন, আমি আরও ক্লাস আপনাকে দিব রাইটিং স্ট্রাকচারের উপর।